প্রিয় মন্ত্রীর নাম হচ্ছে ডক্টর রিজওয়ানা হাসান বলেছেন যে নাজমুলকে যদি সরান তাহলে আমি রিজাইন করব। এত প্রেম, এত ভালোবাসা। এই মেটিকুলাস ডিজাইনের যে মাস্টার মাইন্ড ডিজাইনার, কিভাবে এই মাস্টার মাইন্ড আন্ডারমাইন্ড হয়ে গেলেন 1 বছর পরে, এটা তো জানতে হবে ভাই। একটা অংশ যেমন মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল, আবার কিন্তু পূর্ব পাকিস্তানে যে সরকার পরিচালিত হয়েছে সেই সরকারও কিন্তু চলেছে। এখানেও ডিসি ছিলেন যারা পরে আওয়ামী লীগের নেতা হয়েছেন, এখানে জেলার ছিলেন যারা আওয়ামী লীগের নেতা হয়েছেন, যেখানে পুলিশ ছিলেন যারা পরবর্তীতে আওয়ামী লীগের নেতা হয়েছেন। তখনও কিন্তু এই প্রশাসন 2 ভাগে বিভক্ত ছিল। তারপরেও প্রশাসন দলীয়করণ যতটুকু হয়েছে সেটা একটা সহ্যের সীমার মধ্যে ছিল। তো যখনই জনতার মঞ্চ হলো তখন একেবারে প্রকাশ্যে চলে আসলো যে প্রশাসন মানে হলো যে একদল সরকারের তোষামতি করবে, তাদের পক্ষপাতিত্ব করবে, করে পরবর্তীতে তারা যোগ্যতার বিচারে নয়, তাদের রাজনৈতিক পরিচয়ের বিচারে তারা তাদের সুবিধাটুকু আদায় করে নেবে। যে কারণে আজকে দেখেন টরন্টোতে যান, আপনি অস্ট্রেলিয়াতে যান, বেগমপাড়া বলেন আর সাহেবপাড়া বলেন মালয়েশিয়ার, সেখানে দেখেন প্রশাসনের কতজনের কতগুলো বাড়িঘর হয়েছে। এটা কিভাবে হয়েছে? এটা একমাত্র উত্থানটা হয়েছে সেই জনতার মঞ্চের পর থেকে আস্তে আস্তে। এরপরে দুর্ভাগ্যজনকভাবে এটা সত্য, যখন দেখা গেল যে প্রশাসন ছাড়া আসলে রাজনীতি অচল, প্রশাসনকে হাতে রাখতে না পারলে রাজনীতি করে শুধু জনতার শক্তি দিয়ে একসময় রাজনীতিটা আর করা সম্ভব ছিল না। তখন প্রায় কথাটা উঠতো যে রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই। এই কথাটা প্রায় উচ্চারিত হতো এবং সত্যি সত্যি সেটা হতো যে 10টা গুন্ডা 20টা হুন্ডা, নির্বাচন ঠান্ডা, এইটাই হলো চল। তাহলে গুন্ডার হুন্ডা যদি প্রয়োজন হয় তাহলে সেটা কার মাধ্যমে হবে? প্রশাসন যদি স্ট্রিক্ট হয় সেটা তো হবে না। তখন এই প্রশাসনকে জড়িত করা শুরু হলো। এক পর্যায়ে দেখা গেল যে আমরা যদি বিগত 16 বছরের সেই দুঃশাসনের কথা স্মরণ করি, একটা ওসি পর্যন্ত একজন এমপিকে বা একজন এমনকি মন্ত্রী আত্মীয়স্বজনকেও যে বলতো যে আপনাদের এমপি আমরা বানিয়েছি, আপনারা কীভাবে এমপি হয়েছেন আমরা জানি না। তো এইভাবে যখন প্রশাসনের মধ্যে কে কত বড় রাজনীতিক সমর্থক এই প্রতিযোগিতা শুরু হয়ে গেল, তখনই দেখা গেল প্রশাসনটা পুরোপুরি ভেঙে পড়েছে। তো সেই সুযোগে এখন যেটা হয়েছে, এখন যে কথাটা বলা হয়েছে, যখন 5ই আগস্টের পরে যখন একটা পরিবর্তন হলো, তখন আমরা কিন্তু যেটা সাধারণত হয় একটা বিপ্লব হলে পরে বা একটা যদি সেনাবাহিনীর মাধ্যমে যদি কু হয়, তখন কিন্তু সংবিধান স্থগিত হয়ে যায়, একটা মানবাধিকার লঙ্ঘিত হয়, অনেক কিছু হয়ে একটা ক্র্যাশ করে তারপর নতুন করে আবার শুরু হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ওটা কিন্তু হয়নি। আমরা দেখেছি সেনাবাহিনীর যেই কুখ্যাত যারা ছিলেন তারাও কিন্তু বিচারের আওতায় আসেননি, এক্সেপ্ট 2 or 3, তারা চলে যেতে পেরেছে। আমরা তো এই পরিবর্তনটা করার চেষ্টা করেছিলাম বলেই কিন্তু এত বড় একটা পরিবর্তন 5ই আগস্টে। তাহলে কেন এটা হয়নি? এই যে প্রশাসনের যে নিরপেক্ষতার জায়গাটা বা সংস্কারটা আসলে কোথায় হয়েছে তাহলে বা হচ্ছে না? নিরপেক্ষতার জায়গায় সংস্কারের কথা যদি বলেন আপনি, তাহলে সংস্কার তো আসলে এখন পর্যন্ত তো প্রস্তাবনা আকারে আছে এবং সংস্কার কিভাবে সাধিত হবে সে আলোচনার আকারে আছে, সেভাবে কিন্তু হয়নি। এখন আপনি দেখেন যে এক একটা পোস্টিংয়ের জন্য কত টাকা লেনদেন হয়, এক প্রকাশ্যে এটা মিডিয়াতে এসছে। একটা মানে বিভিন্ন সচিবালয়ের যে তদবিরের যেই রেট সেটা অবিশ্বাস্য। এখনও সেই দুর্নীতি কিন্তু হচ্ছে, যেটা আমাদের সম্পত্তির হিসাব নেওয়া হবে তখন আবার ঠান্ডা হয়ে গেল। তো এই সব কিছু মিলিয়ে সরকারকে যে সুস্থ মস্তিষ্কে কিছু চিন্তাভাবনা করে এটাকে সত্যিকার অর্থে একটা গতিশীল প্রশাসন করার একটা প্রচেষ্টা চালানো দরকার, সেই ফুসফুসটুকু পায়নি। এক। আর 2 নম্বর হলো যেটা কিছু বিতর্কিত লোককে দেওয়া হয়েছে বলে এখন জানা যাচ্ছে, এই রিসেন্টলি মন্ত্রী পরিষদের সচিব সহ কয়েকজনকে বড় পর্যায়ে পরিবর্তন করা হয়েছে। এখন কিন্তু বের হচ্ছে তাদের সাথে দলীয় কী সম্পৃক্ততা ছিল। এখানে খুব যদি সুনির্দিষ্টভাবে বলি তাহলে সূক্ষ্ম কিছু কাজ হয়েছে। সূক্ষ্ম কাজটা কিরকম, যেটা ডাকসু নির্বাচনের পরে আলোচিত হচ্ছে। একটি দল বললেন দলীয়করণ হয়েছে, এটা বের হয়েছে, তাহলে তথ্য উপদেষ্টা যে অভিযোগটা করছেন সেটা তাহলে কি সত্যি? এইটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না। যাবে না কেন? আপনি দেখেন প্রশাসনের পরিবর্তনটুকু যেভাবে হয়েছে, সেখানে আপনি যারা বঞ্চিত ছিল গত 16 বছরে তাদেরকে সামনে নিয়ে আসা হয়েছে। বঞ্চিত ছিল কারা গত 16 বছরে? তাদের একটা দলীয় পরিচয় ছিল, সুতরাং তারা যখন এসছে তারা তাদের দলের পারপাসটা সার্ভ করবে, এটাই স্বাভাবিক। আরেকটা যেটা ঘোরতর অভিযোগ, যেটা যে জামাত সূক্ষ্মভাবে কি করেছে, তাদের ইউনিভার্সিটির সেই টপ লেভেলগুলো, সচিবালয়ের টপ লেভেল, এইভাবে কতগুলো জায়গাতে তারা তাদের মতো করে লোক ঢুকিয়েছে। নাসির, আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু জনাব মোশাররফ ঠাকুর আপনার কাছে একটু জানতে চাই। তিনি যেটা বলছিলেন যে এই যে দলীয়করণ করা হয়েছে, আমি যদি সেই সূত্র ধরে একটু বলি যে সালাউদ্দিন আহমেদ কিন্তু একটি বক্তব্য করে দিয়েছিলেন যে ছাত্রদের উপদেষ্টা মণ্ডলীতে যাওয়া সঠিক হয়নি, এমনটাই তিনি বলেছেন সালাউদ্দিন আহমেদ। আপনি আসলে এই বক্তব্যটিকে কিভাবে সমর্থন করেন?
ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, সালাউদ্দিন সাহেব যে বক্তব্যটা দিয়েছেন এটা সুশীলা কার্কি প্রমাণ করে দিয়েছেন। নেপালের যে সদ্য গণ অভ্যুত্থানোত্তর প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হলেন, তিনি বলেছেন যে ছাত্ররা যারা আন্দোলন করেছে ক্লাসে যাও, গভর্নমেন্টটা আমরা চালাবো। এবং তিনি একটা নির্বাচনের তারিখও দিয়েছেন, এবং সেটা কতদিনের মধ্যে আপনারা জানেন। আমাদের মনে হয় 15-20 দিনের ডিফারেন্সে ইয়াতে হবে, নেপালে নির্বাচন হয়ে যাবে। তো আমি নাসির ভাই যে আলোচনাটা করছিলেন, আমি ওই জায়গাটাতে একটু টাচ করি। বিষয়টা হলো ডক্টর মাহফুজ আলমকে গত বছর এই সময়ে আমেরিকাতে আমাদের প্রধান উপদেষ্টা তিনি পরিচয় করে দিয়েছিলেন যে দিস ম্যান ইজ মাস্টার মাইন্ড, উনি বিহাইন্ডে যে কাজ করেছেন এবং এই মুভমেন্টটা ছিল মেটিকুলাসলি ডিজাইনড। এই মেটিকুলাস ডিজাইনের যে মাস্টার মাইন্ড ডিজাইনার, কিভাবে এই মাস্টার মাইন্ড আন্ডারমাইন্ড হয়ে গেলেন 1 বছর পরে, এটা তো জানতে হবে ভাই, এটা তো একটু জানতে হবে। 1 নাম্বার 2 হলো আপনি বললেন মানে আমাদের তথ্য উপদেষ্টা মহোদয়, যার জমিদারিতে আমরা বসে আছি আর কি, তথ্য মন্ত্রণালয়ের অধীনে না আমরা টেলিভিশনগুলি, তার জমিদারিতে তো আমরা বসে আছি। এই জমিদারিতে যে বসে আছে, আমাদের জমিদার নাকি বলছেন যে গত 2 মাস ধরে তিনি কোনো অফিসের কাজ করতে পারছিলেন না, কোনো কাজকর্ম করতে পারেন নাই, কখন তাকে নামিয়ে দেওয়া হয়? এটা কারা নামিয়ে দেন? হতাশাটা কেন? না, হতাশা আমার জায়গা ওই জায়গায় তো না, আমার কোয়েশ্চেন অন্য জায়গায়। তো গত 2 মাস আপনি কি কাজটা করেছেন? আপনি তো পাবলিকের ট্যাক্সে বেতন নিয়েছেন, বাড়ি ভোগ করেছেন, গাড়ি ভোগ করেছেন, ড্রাইভার, আর্ডালি, অফিসার সবই তো ভোগ করেছেন। তো আমার টাকায় বেতন নিয়ে আপনি গত 2 মাস কোথায় কোথায় কী কী কাজ করেছেন এটি জানান। কাজটা কি করেছেন গত 2 মাস? আর কাজ না করে থাকলে বেতনটা ফেরত দিয়ে দেন, বাড়ি ভাড়া ফেরত দিয়ে দেন। 1 নাম্বার 2 হচ্ছে যে এরপরের বিষয়টা হচ্ছে যে উনি বলেছেন যে প্রশাসনে দলীয়করণ করা হচ্ছে। আপনি জানেন যে শেখ হাসিনার আমলে যে ডিএনএ টেস্ট, মানে একজন সচিব, সিনিয়র সহকারী, সিনিয়র সচিব, এদেরকে বানানো হয়েছে ও কী করতো ছাত্র জীবনে, ওর বাবা কি করতেন, ওর নানা কি করতেন, ওর দাদা কি করতেন, ওর শ্বশুরবাড়ি কী করে, এই সবগুলি খবর নেওয়ার পরে তাকে সচিব বা সিনিয়র সচিব বানানো হয়েছে। এইরকম মানুষ ছিলেন 78 জন সচিব, সিনিয়র সচিব। তার মধ্যে একজন শিল্প সচিব জাকিয়া সুলতানাকে বলা হলো যে তিনি গণ অভ্যুত্থানের সপক্ষে ছিলেন না, এই জন্য তার চাকরি গেল, চাকরি খেয়ে ফেললেন। চাকরিটা কারা খেলেন আমি একটু পরে বলছি কারা খেলেন। তো 77 জন থাকলো, 77 জনের মধ্যে 32 জন নর্মালি রিটায়ারমেন্টে গিয়েছেন। সর্বশেষ গিয়েছেন এই যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, যিনি সাতক্ষীরা ক্র্যাকডাউনের নেতৃত্ব দিয়েছিলেন। সাতক্ষীরা ক্র্যাকডাউনটার কি? সাতক্ষীরা ক্র্যাকডাউনে বিএনপি, জামাতে ইসলাম এদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, পিতার সামনে মেয়েকে র্যাপ করা হচ্ছে, ভাইয়ের সামনে বোনকে র্যাপ করা হচ্ছে। দ্যাট ওয়াজ সাতক্ষীরা ক্র্যাকডাউন। এই সাতক্ষীরা ক্র্যাকডাউনের নেতৃত্ব দিয়েছে নাজমুল আহসান। আর এই নাজমুল আহসানের প্রিয় মন্ত্রীর নাম হচ্ছে ডক্টর রিজওয়ানা হাসান। রিজওয়ানা হাসান বলেছেন যে নাজমুলকে যদি সরান তাহলে আমি রিজাইন করব। এত প্রেম, এত ভালোবাসা। শেখ হাসিনাকে বলি আমি স্বৈরাচার, আর শেখ হাসিনার যে ক্র্যাকডাউনের নেতৃত্ব দিয়েছে সেই নাজমুল হাসান আজকে পুরো নর্মাল রিটায়ারমেন্টে গেল। এটার উত্তর কে দিবেন? দিবেন হচ্ছে একটি প্রশাসনিক কমিটি আছে। প্রশাসনিক কমিটি হেডেড বাই সালেউদ্দিন আহমেদ, ডক্টর সালেউদ্দিন আহমেদ, ফাউজুল কবির, রিজওয়ানা হাসান এবং মাহফুজ আলম। মাহফুজ আলম এটা হচ্ছে মেম্বার সেক্রেটারি। তো মাহফুজ, উত্তরটা কে দিবে? মাহফুজ। প্রশাসনে যদি দলীয়করণ হয় থাকে তো ওইখানে কি কাজ করেন বসে? ওখানে সুরাপাঠ করেন। 1975 সুরা করিয়া শেষ জুতা আবিষ্কারের গল্প শুনেছিলেন না? জুতা আবিষ্কারের গল্প, জুতা আবিষ্কার করেন ওখানে বসে, কমিটির মিটিংয়ে বসে। আপনার কাছ থেকে হতাশার কথা শুনতে হবে, আপনি শুনান হতাশার কথা? নো, ইট শুড নট, এটা হতে পারে না। আপনি দেখুন হাসিনা সিনড্রোম আসছে। হাসিনা সিনড্রোমটা কি? আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার কুমিল্লা জেলায় নিয়েছেন 350 কোটি টাকা। আর হাসনাত আবদুল্লাহ, যারা বারবার বলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমাদের এনসিপির কেউ না, সেই হাসনাত আবদুল্লাহর থানা যে উপজেলায় নিয়েছেন, হাসনাত আবদুল্লাহ নিয়েছেন 350 কোটি টাকা। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তো এখন আসুন, আমার পিরোজপুর জেলায় আমি আপনাকে বলছি
আমি একটু শুধু মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, এই যে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে বা ছাত্রদের বিরুদ্ধে এত এত অভিযোগ, এটা কি মিডিয়া ট্রায়াল? আমি অভিযোগ করছি না, এটা বলছি বরাদ্দ, উন্নয়ন বরাদ্দের কথা। আমি ঘুষ কেলেঙ্কারির কথা বলছি না, কিন্তু ঘুষ কেলেঙ্কারি আলাদা জিনিস। ওটা তো দুদকে আসা যাওয়া করছেন, সময়ে প্রমাণ হয়ে যাবে। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এখানে একটা উপজেলায় নিয়েছেন 450 কোটি টাকা বরাদ্দ, তার উপজেলায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আর হাসনাত আবদুল্লাহর উপজেলায় দিয়েছেন 350 কোটি টাকা। আর এই তুলনায় অপরাপর জেলাগুলির বরাদ্দ কত শুনুন। পিরোজপুর জেলায় 13 কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, খাগড়াছড়ি উপজেলায় 14 কোটি টাকা, কক্সবাজার উপজেলা একটি আন্তর্জাতিক জেলা যাকে বলা হয়, ট্যুরিস্ট অ্যান্ড আদার্স, 16 কোটি টাকা, রাঙ্গামাটি 16 কোটি টাকা, জয়পুরহাট 17 কোটি টাকা। মানে 20টা জেলায় মিলে যে বরাদ্দ হয় নাই, ওই ছাত্র নেতাদের এক একটি উপজেলায় সেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। আমার কথা হলো হাসিনা এরকম না তো যে ওই জেলাগুলো থেকে সেভাবে চাওয়া হয়নি যে কি খাতে এই বরাদ্দগুলো হবে? আমি আপনাকে বলছি, আমি যে জিনিসটা আপনাকে বোঝাইতে চাচ্ছি, হাসিনা সিনড্রোমটা হচ্ছে এক গোপালগঞ্জে যে বরাদ্দ দেওয়া হতো 20টা জেলা মিলে সেই বরাদ্দ হতো না। আর আমি দেখছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া হাসনাত আবদুল্লাহদের উপজেলায় যে বরাদ্দ হয়, আমার 20টা জেলায় মিলে সেই বরাদ্দ হয় না। তো আরেকটা হাসিনা সিনড্রোম আছে, আমরা সবাই বলি আমাদের উপদেষ্টাদের এপিএসরা চোর, উপদেষ্টারা ভালো, উপদেষ্টারা অদক্ষ, আর ডক্টর ইউনূস হচ্ছেন দক্ষ। তাহলে আমি আপনাকে বলছি কি বাংলাদেশের প্রশাসনকে কি দলীয় প্রভাব মুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়? আমি আপনাকে বলছি দলীয় প্রভাব মুক্ত হবে না। কেন হবে না শুনুন। শেখ হাসিনা যেসব কারো বাবা বিএনপি করেছে অথবা কারো শ্বশুর জামাত করেছে, এই জন্য তাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানিয়ে রাখা হয়েছে 17 বছর, তাকে দেওয়া হয় নাই। তো এখন তো হাসিনা যাদেরকে বানিয়েছে এরা সরলে তো এই লোকগুলোই আসবে। আপনি তো লন্ডন থেকে লুকাতে পারবেন না। এদেরকে যাদেরকে ট্যাগ দিয়ে, যাদেরকে ডিজিএফআই, এসবি, এনএসআই এই সবাই বলেছে যে এর অমুক জায়গায় বিএনপি কানেকশন আছে, এই জন্য ওকে প্রমোশন দেওয়া যাবে না। তো এখন যাদের আওয়ামী লীগ কানেকশনে যারা সচিব হয়েছিলেন, এদেরকে সরলেই তো অন্যরা বঞ্চিতরা আসবে। যারা বঞ্চিত হাসিনার দ্বারা, এরা হাসিনার অপর পিঠ, হাসিনা এপিঠ অপিঠ দুটা পিঠ বানিয়েছেন। কথাটা বুঝতে পেরেছেন? তো এখানে তো দলীয়করণ তো হবে, তো এটা তো মানুষ, তো এটা তো আসমান থেকে আনা যাবে না, আসমান থেকে ফেরেশতা প্রশাসন। তবে তাকে তিনি তার দায়িত্ব পালন করার সময় তিনি তার কোনো দলীয় আনুগত্য প্রদর্শন করেন কি না, না তিনি সত্যি তার যে প্রফেশনালিজম সেইটা প্রয়োগ করেন, এইটা হলো দেখার বিষয়। আমেরিকা রিপাবলিকানরা জজ বানায়, যখন রিপাবলিকানদের লোকই জজ বানায়, কিন্তু তিনি যেদিন জজের দায়িত্বে যান সেদিন রিপাবলিকান ভুলে যান। যেদিন ডেমোক্রেটরা জজ বানায়, ডেমোক্রেট ছিলেন তিনি, এটা জীবনের জন্য ভুলে যান। আমার কথাটা হলো প্রফেশনালিজম যাকে বলে, পেশাগত দায়িত্ব, পেশাগত যে আপনার আচরণ, এটার মধ্যে যেন কোন দলীয় প্রভাব ফুটে না ওঠে, এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। এই যে তথ্য উপদেষ্টার যে হতাশা, যে কোনো কিছুরই এখানে পরিবর্তন হয়নি এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাই গণমাধ্যম এখনো কাজ করছে, যার কারণে এই ফ্যাসিস্ট মুক্ত না করতে পারলে গণমাধ্যমকেও ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব না। আসলে তাহলে আমরা পরিবর্তনটুকু কোথায় করলাম, বা মানে কোন পরিবর্তনটা এখন পর্যন্ত আমরা করতে পেরেছি? মোটা দাগে খুব বেশি পরিবর্তন হয়তো আমাদের চোখে পড়েনি, কিন্তু যতটুকু পরিবর্তন হয়েছে ওটাও কিন্তু খুব কম বলা যাবে না। আমি দুটো বিষয় এখানে আমি প্রথমে আলোকপাত করতে চাই। প্রথম কথা হলো যে গণমাধ্যমগুলোকে পরিপূর্ণভাবে ফ্যাসিস্ট মুক্ত করার দায়িত্বটুকু কার ছিল? সরকার যদি থেকে থাকে এবং সরকারের পক্ষ থেকে ওনারই দায়িত্ব ছিল অবশ্যই এটাকে মনিটরিংয়ের আওতায় আনা, প্রয়োজনে প্রশাসক নিয়োগ করা, যেভাবে শিল্প মন্ত্রণালয় হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় করেছে, যেখানে প্রয়োজন হয়েছে সেখানে সরকার তার নিজস্ব প্রশাসক নিয়োগ করে দিয়েছে, তারপরেও যাতে সেটা ভালোভাবে চলে। অনেক সাকসেস স্টোরি সরকারের বলা যাবে যে আছে, এরকম ধরনের পরিবর্তন হয়েছে অন্যান্য মন্ত্রণালয়ের। যেহেতু ব্যবসায়ীরা এটা সত্যি কথা, যেটা যে মিডিয়াগুলো এখন ব্যবসায়ী, শুধু বাংলাদেশ বলে কোনো কথা না, সেটাই পাচ্ছি যে প্রশাসন কার কথায় চলছে, প্রশাসন কার কথায় চলার কথা ছিল। আচ্ছা, প্রশাসন কার কথায় চলে, কার কথা বলার কথা ছিল, এগুলো তো একেবারে তাহলে আবার গোড়ায় যেতে হবে।
আমরা যদি গোড়ায় চলে যাই, প্রথম গোড়ার মধ্যে আপনি দেখতে হবে যে আমরা যে একটা দুঃসময় পার করেছি 16 বছরের, তখন প্রশাসন কার কথায় চলেছিল? রাজনীতিবিদদের হাতে ছিল না। শেখ হাসিনা বা তার যে মন্ত্রিসভা, তার হাতে কি তাহলে তখন ক্ষমতা ছিল? আপনি যদি সেই সুজাতা সিংয়ের উদাহরণ নিয়ে আসেন, জিএম কাদের সাহেব এয়ারপোর্টে নেমে ভারত থেকে ফেরত আসার পর কি বললেন, একদম স্পষ্ট হয়ে যায়। এবং সেই সময় যতগুলো চুক্তি হয়েছে, ট্রানজিট দিয়ে আমরা কি আদায় করতে পেরেছি, কার সাথে আমাদের কত লেনদেন হয়েছে, বাণিজ্যের ভারসাম্য কী ছিল, সবগুলো যদি চিন্তা করেন, তারপর আবার পরিবর্তনের পরে এই যে যারা আমাদের সাথে পুরো দেশের সাথে একটা নাশকতার সাথে জড়িত ছিল, গুম খুন করলো, আয়না ঘর করলো, তাদের আজকে ঠিকানা কোথায়? সুতরাং প্রশাসন কার কথায় 16 বছর চলেছিল, সেখানে একটা উত্তর আমরা পেয়ে যাচ্ছি। তারপরে আসেন বর্তমানে, এখন তাহলে সেই প্রশাসনকে যেটা আমাদের উপরে পাথরের মতো চেপে বসেছিল, সেটা কি আপনি মনে করেন শুধুমাত্র ওই একজন নাহিদ, একজন মাহফুজ আর একজন সজীবের মতো কয়েকজনের কথাতেই এরকম একটা শক্তিশালী প্রশাসন, শক্তিশালী দেশের একটা প্রভাব সব কিছু ওলটপালট হয়ে গেল? উত্তর নো, নেভার। এটার পিছনে মোশাররফ ভাই অলরেডি বলেছেন একটা ম্যাটিকুলাস প্ল্যান ছিল। সেই ম্যাটিকুলাস প্ল্যানের একটু আমি যদি ইঙ্গিত করি, দেখেন আপনি মার্চ 2024 যদি আপনি ফিরে যান, সেই সময় কিন্তু একবার স্পষ্টতভাবে রাশিয়ান অ্যাম্বাসেডর বলেছিলেন যে একটা পরিবর্তন আসন্ন। শেখ হাসিনা নিজের মুখে বলেছিলেন খ্রিস্টান রাষ্ট্র হতে যাচ্ছে, সাদা চামড়ার লোক বলেছে আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দেই তাহলে আমার কোনো সমস্যা হবে না। আপনি মাজিনা যিনি ইয়েতে আপনার ওয়াশিংটনে একটা কনফারেন্সে বলেছিলেন যে আরব বসন্তের মতো একটা পরিবর্তন বাংলাদেশে ঘটতে যাচ্ছে এবং সেটা হবে রাজনীতির মঞ্চ থেকে নয়। বুঝতে পারলাম তাহলে যে বাংলাদেশের আসলে রাজনীতিতে প্রশাসন সবসময় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রেই থাকবে। কেন্দ্র সবচেয়ে বড় কথা হলো, যারা আমরা দেশকে ভালোবাসি, যারা দেশের জন্য কিছু করতে চাই, দুর্ভাগ্যজনকভাবে তারা প্রশাসনে যেতে পারেনি, তাদের হাতে প্রশাসন পড়েনি। এটা একেবারে একটা জটিল প্রক্রিয়ার ভিতর দিয়ে এমনভাবে গেছে, রাজনীতি করেন, দল করেন না, দল আর রাজনীতি মানে হলো যে বাংলাদেশে মুক্তভাবে দল করা যাবে না, কোনো না কোনো পন্থী হয়ে অন্য দেশের একটা ব্লেসিং নিয়ে তারপরে আমাদের রাজনীতি করতে হয়। এটা হলো সবচেয়ে বড় দুঃখের এটাকে ধরে একটু যদি মোশাররফ ঠাকুর আপনার কাছে আসি, এখানে কি আমার এটা মনে হচ্ছে না, মানে আপনাদের কি এই ধরনের কোনো কিছু মনে হচ্ছে যে তথ্য উপদেষ্টার এই কথাটির কারণে যে উপদেষ্টা পদ থেকে আসলে তারা মানে পদত্যাগ করতে চাচ্ছেন, এবং যেহেতু আমরা একটা নির্বাচনের খবর পাচ্ছি যে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার আছে, তারা কি নির্বাচন করার জন্য কি এই পায়তারাটা করছেন কিনা? তাহলে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতাটা, সেই জায়গাটাকে একটু প্রশ্নবিদ্ধ হয়ে উঠবে না? ধন্যবাদ আপনাকে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই মনে করেছিলেন তারা একটা অন্তহীন সরকারে যোগ দিয়েছেন, তাদের আচার আচরণ এগুলো ছিল। তো ইতিমধ্যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছেন, যেমন আমি বললাম যে হাসনাত আবদুল্লাহর উপজেলায় মাত্র 350 কোটি টাকা বরাদ্দ দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রমাণ করেছেন যে তিনি 20টা জেলার সমান উন্নয়নের বরাদ্দ দিয়েছেন ওই জায়গায়। এতে বোঝা যায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত। তো এইরকম যারা আছেন, তো এরা মনে করেছিলেন যে অন্তহীন সময় কাটাবেন। তো যেহেতু একটা নির্বাচনের দিকে ডক্টর ইউনূস এগিয়ে যাচ্ছেন এবং তার সাথে যারা সংশ্লিষ্ট আছেন ক্লোজ, তারাও বলছেন যে নির্বাচনটা জরুরি হওয়া জরুরি দরকার, না হলে বাংলাদেশ একটা বিপদে পড়বে। আমি মনে করি ইটস এ গুড স্ট্যান্ড, এটা একটা ক্লিয়ার স্ট্যান্ড। এইটার সাথে এখন যারা দেখছেন, যারা নির্বাচন করবেন, এতদিন বলছিলেন আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই, কিন্তু তারা কাজে কর্মে প্রমাণ করেছেন রাজনৈতিক দলের সাথে যুক্ত। এখন এদের তো প্রশ্ন আসবেই যে তারা এখান থেকে রিজাইন করবেন। তো এই জন্য এইসব কথাবার্তা। আমি আপনাকে বলি যে বাংলাদেশে তারা যদি নির্বাচনে আসে তাহলে কি অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হচ্ছে না? প্রশ্নবিদ্ধ তো হয়েই আছে। আমরা তো গত 1 বছর কি খুব বেশি প্রশ্নের বাইরে রেখেছিলাম গভর্নমেন্টকে? আমি তো প্রশ্নের বাইরে রাখি নাই, প্রশ্ন করেছি বারবার। আর আপনার তো প্রশ্নগুলি সহজ, আপনি প্রশ্নগুলি কঠিন কঠিন করে করেন, তো প্রশ্নগুলি কঠিন এটাও বলা যেতে পারে। তো এই জন্য আমি আপনি বলছি এইটা নিয়ে আমি আর মনে হয় যে এটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই। আপনাকে বরঞ্চ আসি, আজকে আপনার যে ভাইয়ের কাছ থেকে যদি আমরা পাইতাম, যে পাওয়া যেত যে খাগড়াছড়ি গুইমারাতে যে উত্তপ্ত ঘটনা, একই সময়ে আপনি দেখবেন যে জামাত ইসলামের নায়েবে আমির তিনি আমেরিকায় একটা বক্তব্য রেখেছেন, আমি